এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম মালা। মালা। বয়স কত? বয়স এখন 50। 50 বছর বয়স? আচ্ছা, ঠিক আছে, বলেন শুনি কি গল্প আপনার। আমার গল্প এই হলো, আমার মা এক ঘরে একটা মেয়ে ছিল, তার কোনো ভাই বোন ছিল না, খুব সুখী পরিবার ছিল। আমাদের পাশে ছিল আমার আব্বা, এও খুব সুখী, সবাই ছোট, খেলাধুলা করে জীবন কাটাইতো। ওনার মা বাবা আমার মাকে খুব পছন্দ করছে, তা বলছে কি আমার মা খুব সুন্দরী ছিল, বলছে বাড়ির পাশে একেবারে একটা জমির ওই পাশে আমাদের বাড়ি, এই পাশে আমার নানা বাড়ি। তা আমার নানা বলছে ওরে ছাড়া তো থাকতে পারি না, তাইলে ওরে আমার কাছে এখানে বিয়ে দেবো। আমার দাদা দাদি পছন্দ করছে, ওইখানে বিয়ে দিচ্ছে আপনার মাকে। হ্যাঁ। পরে আমার মা খুব সুখী ছিল, কোনোদিন একটা মেয়ে তো কোনোদিন কাজ করে না। কিন্তু আমার বাবা উনি স্কুল মাস্টার ছিল। আচ্ছা। উনি ওই স্কুলে যখন পড়াইতো তখন একটা মেয়ের সাথে ওনার একটু সম্পর্ক ছিল, কিন্তু উনি আর বলতে পারে নাই যে আমার ভয়ে, 6 ভাইয়ের ছোট, বলতে পারে নাই যে আমার এরকম সম্পর্ক আছে। তারপর পরে এলা বিয়ে হয়ে গেল। হওয়ার পরে আমার মা আর কি সকালে গেলে বিকালে আমার নানা নিয়ে আসতো, চলো বাড়ি চলো, তোমাকে ছাড়া থাকতে পারি না। পরে মা তেমন একটা ঘুষাই গেছে, সংসার রাখতে পারতো না। পরে বাবা কি করলো, বিয়ে করে ফেলাইলো 1 বছরের মাথায়। মায়ের তখন আমার বড় বোনটা ওনার গর্বে, তখন বিয়ে করে ফেলাইলো। বিয়ে করার পরে উনি ওখানে বাড়ি আনছে। পরে আমাদের আবার একটু ক্ষমতা ছিল বেশি, আমার নানা ছিল নিরহ, ওনার কোনো ছেলে নাই, আমাদের সাথে পারবে ওরকম কোনো শক্তি তার ছিল না। এর জন্য বলছে কি আমার মা যে না ওখানে আর থাকবো না, যে বিয়ে করছে আমারে নিয়ে আসো। তারপরে আমার নানা বলছে ওদের সাথে আমরা পারবো না, তুমি আমার বাড়ি থাকো, আমার তো ছেলে মেয়ে নাই, আমার যে সম্পদ আছে এটা তুমিই পাবা, তুমি আমার বাড়ি থাকো। পরে ওই বাড়িতে আর আমার মা যায় নাই, আর আমার নানা ভয়ে ছাড়াইও নাই। এই বাড়িতে আইসা আমরা 3 বোন হয়েছি। হওয়ার পর একেবারে মায়ের সাথে কাটাছির হয়ে গেছে, আর আমার মা আব্বার এই বাড়ি আসতে দেয় না। এইভাবে আমার মায়ের খোঁজ খবর নেয় না, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। পরে আমার নানা আমাদের সংসার চালাইতো, নানাই অসুস্থ হয়ে গেছে। তারপরে এখন আর আমাদের কে দেখাশোনা করবে? পরে কি করলো, মা আমাদের নিয়ে শহরে আসলো, ঢাকা শহর। আসার পর মা কোনো কাজকর্ম পারে না। পরে একজনে বলল কি মোমের ফ্যাক্টরি আছে, মোম দিয়ে হাঁস মুরগি বানায় বসে বসে, ওইখানে তুমি চাকরি লও। পরে ওইখানে গেছে, মা ঠিক মতো পারে না, কোনোদিন কাজকর্ম করে না, কোনো রকম আমাদের ঘর ভাড়াটা জোগাড় হয়। এখন একটা নতুন সমাজ স্কুল খুলছে, ওইখান থেকে আমার বড় বোনটার খুব আগ্রহ পড়াশোনার জন্য, আমার আব্বা মাস্টার। তখন বলছে কি যে আমরা ওইখানে ভর্তি হবো। মা বলে যার বাবা নাই তারা কিসের জন্য এত লেখাপড়ার জন্য আগ্রহ করে। পরে ওইখানে বিদেশি কোম্পানি, ওরা কি করে জব ধান একটা আছে গমের মতো, ওইটা সাহায্য করে, আর গুঁড়ো দুধ, ঘাসি দুধ বলতো, ওইগুলো সাহায্য করে। পরে ওইখানে যায় আমার আপা বলছে যে আমাদের একটু ভর্তি নেন না, আমাদের লেখাপড়ার খুব শখ, কিন্তু আমার বাবা নাই, মা তেমন কাজকর্ম পারে না, আমাদের খরচা চালানোর কেউ নাই, আমাদের যদি একটু সাহায্য করেন আমরা এখানে পড়তে পারি। পরে কইছে ঠিক আছে, তোমাদের আমরা এই বই খাতা সব কিছু দেবো, তোমরা ভর্তি হও। ওইখান থেকে যে জব ধানটা পাইতো ওইটা দিয়ে মা ভাত রান্না করতো, আর প্রতিদিন একটা আলু একটা কাঁচামরিচ দিয়ে ভর্তা করতো। আমার বোন, ছোট বোনটা ছিল 5 বছরের, আমি ছিলাম 8 বছরের, আর আমার বড় বোনটা ছিল 11-12 হবে। পরে ওরা সবাই খিদার চোটে ওগুলো খাইতে পারতো, কিন্তু আমি পারতাম না, কিছুতেই ওগুলো গিলতে পারতাম না। পরে মার যে আত্মীয় স্বজন আছে ওদের কাছে যে মা বলতো যে কয়টা টাকা কামাই করতে পারি তা ঘর বাড়াই হয়, কিন্তু ভাত খাই কোনো রকম, এইগুলা খাই আমরা বাঁচি, কিন্তু আমার মালারে তো বাঁচানো যাইবে না, কি করি এখন? পরে কিছু লোক, ওনার ভাই দূর সম্পর্ক আছে চাচারা, এরা কি করতো 5 কেজি চাল কেনার মতো টাকা দিত আমার জন্য। ওইখান থেকে
এক পট কম ভাত আমার জন্য রাঁধতো। আর মা সবসময় বলতো কি যে তোরা এগুলো খাইতে পারোস, তোকে আর ভাত খাওয়ার দরকার নাই, মালারে বাঁচান যাইব না। তো কি করতো, ওই মার টুকের মধ্যে ভাত দিয়ে মা আমার 2 বোনের দিত। আর আমার ছোট বোনটা যখন ওইগুলো খাইতো, একটা ভাত মুখের মধ্যে পড়লে ওইটা বাইর করেও আমার বলতো আপু তুমি খাও, কারণ আমরা বাঁচতে পারবো, তুমি তো বাঁচতে পারবা না, তুমি খাও। তখন থেকেই আমি সব সময় চিন্তা করতাম যে আমার মা তো কোনোদিন কষ্ট করে নাই, কিভাবে আমাদের সংসারটা আমি চালাবো, কি করব। তারপরে 10 বছর আমার বয়স হয়ে গেল, আমাদের আশেপাশে বাসায় আরো কিছু লোক আছে, ওরা কি করলো যে একটা গার্মেন্টসের লোক নিতে আছে, আমরা ওইখানে যাব। পরে ওদের সাথে আমি কই আমারেও নিয়ে যান, চলো না, আমাদের সংসার তো আর চলে না, আমরা না খাইয়ে থাকি সব সময়, 2 দিন 3 দিন আমরা না খাইয়ে থাকি। পরে কয় কি তুমি তো ছোট, তোমার তো চাকরি হবে না। আমি যাই যদি স্যারদের বলি যে স্যার আমাদের কেউ নাই, এইভাবে আমরা কষ্ট করি, তাহলে স্যার আমার চাকরি দিবে। পরে ওরা নিয়ে গেছে। বয়স কত তখন আপনার? বয়স হ্যাঁ, তখন আপনার বয়স কত? 10 বছর। 10 বছর। পড়াশোনা করতেন? পড়াশোনা করতেন? পড়াশোনা আমি 1 পর্যন্ত পড়ছি। আচ্ছা, পড়াশোনা ওই নতুন সমাজে ভর্তি হয়েছি। কিসের চাকরি এটা? হ্যাঁ, চাকরিটা কিসের? গার্মেন্টসে। 10 বছর বয়সে। আচ্ছা, হ্যাঁ, তারপর? পরে ওরা ওদের সাথে মগবাজার থেকে এলিফ্যান্ট রোড ওইখানে হাইটে গেছে, পুরো 1 ঘন্টার বেশি লাগছে। পরে এখন যারা যুবিত, যারা কাজ করতে পারবে, যাদের চাকরি হওয়ার মতো, ওদের ভিতরে ঢুকাই নিছে, যেমন 8টা থেকে 5টায় ওদের ছুটি হইবে। আর আমারে আর কেউ নেয় না, আমি ছোট দেখা। আর আমারে বারবার দারোয়ান বলতে আছে তোমার চাকরি হবে না, তুমি কি করো, চাওগা, তুমি তো ছোট মানুষ। এখন আমার তো মাথায় যে অত দূর থেকে আমি বাসায় আসবো, আমি তো চিনি না। পরে বলছে কি যে আমি বলছি যে দেখেন আমি একা যাইতে পারবো না, আমার একটু এক সাইডে বসে থাকতে দেন, ওরা ছুটি হইলে আমি যাবো। ওরা তো 5টায় বেরিয়ে, তুমি কি অতক্ষণ বসে থাকবা? আমি কি হ্যাঁ, প্রয়োজনে বসেই থাকবো। পরে ওদের ভিতরে নিয়ে গেছে, ওরা আর এসে দেখেও না যে আমি কি করলাম না করলাম। পরে আমি কাঁদতে কাঁদতে আমার মুখ চোখ একেবারে ফুলে গেছে। তখন কি করছে, ওইখানে ডাইরেক্টর স্যার আছে, উনি আইসা ঢুকছে, ঢোকার পর আমার দেখছে, দেখা দারোয়ান রে বলে যে এই ওই বাচ্চাটা এরকম কাঁদতে আছে কেন, ওরে পাঠাই দাও, ওরে এখানে ভিতরে ঢুকাই রাখছো কেন? পরে দারোয়ান বললো যে ও যায় না। পরে স্যার চলে গেল, স্যারের শালি আছে লাভলি নাম, উনি আসার পরে উনি আবার দেখা আমার দেখে এরকম কান্নাকান্নি করতো। উনি যে আমার এত প্রশ্ন করলো যে কেন কান্দো, কি কারণ, কি হয়েছে, আমি যে কিছু বলবো তা বলতে পারতেছি না, কান্দার আমার হেক্সি উঠে গেছে। পরে অনেকক্ষণ পরে স্যার বলে কি মেয়েটা এত সুন্দর এইভাবে কাঁদতেছে, যাও মেয়েটা নিয়ে আসো, তারপর শুনি মেয়েটার কি হয়েছে। পরে উনি নিয়ে যাওয়ার পরে আমি বলতে বলতে আমার 1 ঘন্টা গেছে, মানে সুস্থ হয়ে যে বলবো কথাটা 1 ঘন্টা গেছে। 1 ঘন্টা আমার ওরা পানি পুনি খাওয়াই সুস্থ করে তারপর জিজ্ঞেস করছে। পরের পর বললাম যে স্যার আমার বাবা নাই, আমার মাও এরকম, আমাদের সংসার চলে না, আমার একটা চাকরি দরকার, আমারে ফিরিয়ে দিন, আমার একটা চাকরি দেন। পরে স্যার বলে তুমি তো এত সুন্দর করে বলতে আসছো, আমার তোমার জন্য মায়া হয়, কিন্তু এত ছোট বাচ্চা তো তোমার দিতে পারবো না, চাকরি দিতে পারবো না, তোমার তো দেখলে আমারও হয়ে যাইব, চাকরি চলে যাইব, আর তোমার তো এখন ফিটার খাওয়াইতে হয়, এমন অবস্থা তোমার। পরে তারপরেও বললাম স্যার আপনি দয়া করেন, আমি পলাই থাকবো, যারা ভাইয়ার লোক আছে দেখতে আসবে তখন আমি পলাই থাকবো, আপনারা দেখবেন না, আমাদের চাকরি দেন, আমাদের সংসারটা বাঁচান। পরে স্যার বললো কি ঠিক আছে লাভলি দিয়ে দাও। তারপরে আল্লাহ চাকরি হইলো 300 টাকা বেতন। 300 টাকা বেতনে ভালোই হয়েছে। প্রতিদিন সেই মগবাজার থেকে এলিফ্যান্ট রোড হাইটে যাইতাম, হাঁটার পরে শেষে আল্লাহ কি করতাম, ভাত খাওয়ার পর আমার ঘুম এসে পড়তাম, বাচ্চা মানুষ ওখানে জ্যাকেটের কাজ করতো, ওই ফোম রাখতো, ওই ফোমের নিচে যাই আমি ঘুমাই থাকতাম। ছাড় এসে এলে পরে বলতো যে বিসিটা কই গেল, তাও সবাই বলতো যে ওই ফোমের নিচে দিয়ে ঘুমাই গেছে। ছাড় বলতো থাক একটু বাচ্চা বাড়ি ডাইকো না, যখন ইচ্ছে তখন উঠবো, এরকম আদর করতো খুব। তারপরে ওইখান থেকে 600 টাকা বেতন হইলে আমি সব কাজ শিখতে ফেলাইছি, কিন্তু আমি মেশিন লাগর পাই না, আমি ছোট হয়ে যাই। শেষে আমার জন্য অর্ডার দিয়ে একটা মেশিন আনছে। পরে আমার উদ্দেশ্য যে আমি কিভাবে বেতন তাড়াতাড়ি বাড়াবো, এর জন্য ওইখান থেকে চাকরি ছেড়ে আর এক জায়গায় ঢুকছি আর একটু বেশি বেতনে। এভাবে ঢুইকা আল্লাহ, আমার মা তো কিছুই পারে না সংসার চালানে, বড় বোনটা বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, ছোট বোনটা লেখাপড়া শিখাইতে হবে, সংসারে আমি একাই হাল ধরা। পরে এখন আমি সংসারে এখানে ঘর ভাড়া দিয়ে সবাই নিয়ে চলতে পারি না। পরে মারে বললাম মা তুমি সবাই নিয়ে দেশে যাও, দেশে যাও, আর আমি একজনের লগে থাকি, থাইকে অল্প টাকা দিয়ে খাইয়ে আমি তোমাদের চালাইতে পারি নাকি এই দেখি।
এই বললাম মায়ের পাঠাই দিছি, ঘর ভাড়াটা লাগে না, একজনের থাকে আমার 900 টাকা বেতন হইলো, একজনের সাথে থাকতাম, মায়ের সবাই মিলে 500 টাকা দিতাম আর আমি 400 টাকা দিয়ে চলতাম। তার মধ্যে ওভার টাইম হয়তো রাত 3টা পর্যন্ত 12টা পর্যন্ত, আমি ওই ওভার টাইমটা ছাড়তাম না, সবসময় ওই ওভার টাইমটা করতাম। আমি এত পরিশ্রম করতাম, শরীরের উপরে কোনো আরাম দিতাম না, এইভাবে আমার সংসারটা আমি চালাই রাখতাম। আমার নানা অসুস্থ হয়ে গেছিল লাস্টে, উনি ওনার অনেক জায়গা জমি আসছিল, সেই জায়গাগুলো বন্দুক দিয়ে দিয়া উনি চলছে। পরে উনি মারা যাওয়ার পরে আমাদের আর জায়গা ছিল না, আর বাবার বাড়ি সবকিছুই হেরা লেখা নিয়ে গেছে, বাবা ওদেরকে লেখা দিয়ে দিছে, আমাদের জন্য কিছুই রাখে নাই। পরে এখন আস্তে 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 আমি কি করতাম, ওভার টাইম কইরা ওই যে আস্তে আস্তে কিছু জমি ছাড়াইছি, এইভাবে কিছু জমি আমার ছাড়ানো হয়ে গেছে। তখন আমি এত কম টাকা পাইতাম, আমার পেটে সবসময় খিদে থাকতো। আমি যখন যাইতাম হোটেলে দেখতাম পুরি ভাজে, পরোটা ভাজে, আবার ওই গুড়ানগুলো সব নাকে আসতো। আর মনে ভাবতাম আমি যদি 10টা টাকা থাকতো তাহলে আমি একটা কিছু কিনে খাইতাম, আমার যদি 5টা টাকা থাকতো আমি কিছু কিনে খাইতাম। এইভাবে আমার জীবন কাটে গেছে। পরে কিছু জমি আমার জমি জমা ছাড়ানো হয়েছে। এর মধ্যে আমার বড় বোনটার বিয়ে হয়ে গেছে ভালো জায়গায়, তারা আমার তালুই হেরা মাতবর গ্রামের। এখন সেইখানে আমরা যে চাকরি করি, আমরা গার্মেন্টসে আমরা যে এতটা কষ্ট করে বড় হয়েছি, ওটার কোনো বলাই যাইতে আসে না, মানে হেদের জানানোই যাইব না যে আমরা গার্মেন্টসে চাকরি করি, এমন একটা পরিস্থিতি। কোনো দিন সেই দেশে যাইও নাই, কারণ যদি যাই না ফেলায়, আর তাদের কাপড় চোপড়ের সাথে আমাদের চলাফেরা কাপড় চোপড় কিছুই মিলে না, তাই কোনো দিন আর যাই নাই। বোনরে বিয়ে দিয়ে দিছি, শেষ। পরে এই সংসারে ছোট বোনটা একটু লেখাপড়ার উপযুক্ত হয়েছে, ওরে স্কুলে ভর্তি করাই দিলাম। কোনো সময় মাস্টার রাখতে পারতাম না, শুধু ওই যে পরীক্ষার সময় 2 মাসে ওরে মাস্টার দিতাম। এরকম করে একটা ওন্না আমি ভাঁজ কইরা সিলাইতে যত ছিঁড়া না দেখা যায় এভাবে ওন্না দিয়ে যাইতাম। রোজার মাসে আমি হয়তো নামাজও পড়তে পারতাম না ওই ওন্নার জন্য। এরকম কইরা আমার জীবন গেছে। জীবন যাওয়ার পরে কিছু কিছু জমি ছাড়ানোর পরে কিছু ভালো হয়ে উঠছি যে আমি একাই এখন ভালো চলবো, এইটা মনে মনে ভাবলাম। হঠাৎ একদিন এমন একটা অ্যাক্সিডেন্ট হইলাম, অফিসে শুক্রবার ওভারটাইম করে আসতে আসি, আর আমি ওদিক থেকে রিক্সা নিয়ে আসতেছি, এদিক থেকে একটা ট্রাক যাইতেছে, রাস্তাঘাট নীরব। আমারে কি করলো, ট্রাকটা সহ এমন ভাবে ধাক্কা দিল, আমি ওই যে মাঝখানে রেলিং, ওই রোলিং এর উপরে পড়ছি, ওইখান থেকে নিচে পড়ার পরে আমার মেরুদণ্ডের আড্ডিটা ভেঙে গেছে। আর ওই রিক্সা এসে ঘুইরা আমার এই ডাইন পায়ের উপরে পড়ার পরে আমার এই পাগুলোর মাংস বাটা হয়ে গেছে, একেবারে ওই ইট সাথে লেগে গেছে। আর রিক্সাওয়ালা যে কেমনি কি হয়েছে আমি আর ওটা দেখতে পারি নাই, আমারই হুঁশ নাই। পরে ওখানে একটা কলেজ ছিল, সিদ্ধ শরীফ কলেজ, ওই কলেজটা ছুটি হয়েছে। ওই ট্রাক কি করছে, আমাদের উফরিতেই যাবে, ওরা দৌড় দিয়ে আইসে ওই ট্রাকটা থামানোর পর আমার দেখে যে আমার আর হুঁশ নাই। পরে আমি যখন হুঁশ আইলো তখন দেখলাম আমি একটা ক্লিনিকে ভর্তি। পরে ওরা আমার বাসার নাম বলতেছে যে তোমার কোথায় থাকো বলো, আমরা দিয়ে আসি। শেষে আমি যেখানে থাকি মানুষের সাথে, আমার বাবা আমার সৎ মা হেরা ভালো জায়গায় থাকে, এদের ওইখানে ঠিকানা বললাম যে আমি এইখানে আমার বাবা আছে, তার কাছে যদি একটু খবর দেন তাইলে আমার নিব অনেক। পরে সেইখানে নিয়ে গেছে, আমার বাবা খবর পাইয়ে দৌড়ে আসছে, আইসা ঠিকে নিছে। কিন্তু আমি যে এরকম বিছনায় পড়া, আমার সংসার যে আমার উপর চলে, হেরা আমার 1 টাকা দিয়ে সাহায্য করে নাই। পরে ওইখান থেকে আমি এই পা পুরা এটা ব্যান্ডেজ করা। পরে আমি 1 মাস পরে দেশে গেলাম, মায়ের যত্ন করবে, আমি ভালো হবো। কিন্তু আমি ছাড়া আমার সংসারে কেউ 1 টাকা দেওয়ার মতো কেউ নাই। ওই সংসারে যে জমিগুলো বন্ধক দিছিলাম, ওই জমি বন্ধক দিয়ে 3-4 মাস চললাম। পরে আবার একটু ভালো লাগছে পরে আবার এসে চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে কিছুদিন পরে আমার এই পাও ফুইলা এমন অবস্থা হয়েছে যে আমি লড়তেই পারি না, এমন চেয়ারে বসে আমি যে উঠবো সেই শক্তি আমার নাই, এমন ব্যথা উঠছে। এখন সুপারভাইজারদের বারবার বলি যে আমার এমন ব্যথা হয়েছে আমি যে বাসায় যাইতে পারবো না, আমার তাড়াতাড়ি আপনারা ছুটি দেন। পরে ওইখান থেকে যাওয়ার পরে এখন বারবার আমি পিজি হাসপাতালে আমার বারবার দেখানো হয়, কিন্তু এরা কোনো কিছু ধরতেই পারে না, বলে যে এর কোনো রোগ নাই। শেষে এই পিছন সাইডটা
যখন এক্সরে করাইছে 2 বছর পর, 2 বছর এরকম কষ্ট করে চলছি। পরে দেখে যে মেরুদণ্ডের হাড্ডি ফাইটে গেছে, একটু ফাঁকা হয়ে গেছে ওই হাঁটা চলায়। পরে আমার অনেক টাকা লাগছে, যে জমিগুলো আমি ছাড়াইছিলাম সেই জমিগুলো আবার আমার বিক্রি করে কইরে 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 আমার চিকিৎসা করতে হয়েছে। পরে আর আমার মা, আমাদের যে একটা ঘর ছিল, আমার নানা ঘর দিছিল, সে ঘরটা ভেঙে গেছে, আর থাকতে পারে না। বৃষ্টি পরে, বৃষ্টি আসার আগে আমি একটা দুইটা কইরা টাকা জমাইতে জমাইতে আমার বিয়ের জন্য, বিয়ের বয়স হয়ে গেছে, কিছু টাকা জমাইছিলাম। পরে চিন্তা করলাম যে এই জমিগুলো ছাড়াই দিয়ে গেলে আর একটা ঘর উঠাই দিয়ে গেলে আমার মা ওই জমিগুলো মানুষ দিয়ে লাগাইয়া এরা চলতে পারবে, আমার নানিও আছে, পরে চলতে পারবে। এই চিন্তা কইরা আমি ওই কিছু জায়গা জমাইছিলাম। এখন দেখি ঘর থেকে শুধু পানি পড়ে। পরে আল্লাহ কি করলাম, ওই টাকাটা আর রাখলাম না, ওইটা দিয়ে ঘর ঠিক করে দিলাম যাতে ওরা থাকতে পারে। তখনও তো আপনার বিয়ে শাদী হয়নি, হয়েছে? না, তখনও বিয়ে শাদী হয়নি। হ্যাঁ, না। পরে আল্লাহ একটা ছেলে আমারে খুব পছন্দ করে, তো ছেলেটা আবার মুস্তাফ টাইপের। এখন আমি আমার আব্বা, ওই আমার আত্মীয় স্বজন চায় যে দেশে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো, যেন কষ্ট করছে সারা জীবন, যেন একটু সুখে দুঃখে ভাত খাইতে পারে। কিন্তু এইখানে ছেলেটা যেমনি শুনছে যে আমার বিয়ে ঠিক, ও কি করছে, আমার জোর জবরদস্তি নিয়ে বিয়ে করে ফেলাইছে। বিয়ে করে ফেলাইছে পরে আর আমাদের ঘরে কেউ আমার পরিচয় দেয় না, যে ঘরেই উঠতে দিব না। পরে আল্লাহ ঘরে যায় দেখি ও গুন্ডামি করে, এই কল্যাণপুরের গুন্ডা ফুন্ডা এইসব গুন্ডাগুলোকে চলে, কোনো কাম কাজ করে না। এখন ওর বাবা বলে, আমি ওরে একলারে টানতাম, এই একটা কথা আছিল, এখন তুমি আসছো, তোমাকে 2জন মানুষকে আমি বসাই খাওয়ানো আমার সম্ভব, তুমি যে চাকরি নাও। তার ছেলেরা আর বললো না। পরে আমি আবার চাকরি নিলাম। এখন আমার ওই ব্যথাটা কিছুদিন পর পরেই উঠে, আর আমি হাঁটতেও পারি না, চলতেও পারি না। পরে কি করলো, বাচ্চা পেটে আসলো। বাচ্চাটা হওয়ার পরে আমি একেবারে পঙ্গু হয়ে গেছি, আর 3 মাসে আমি আর হাঁটতে পারি না। তারপরে উনি যাইয়া কি করলো, সব ডাক্তার সাথে আলাপ করলো। আমি বড় বড় ওষুধ খাই, কিন্তু কোনো কিছু হয় না। পরে এরা বললো যে আপনার ওয়াইফরে নিয়ে খাওয়ান, তাইলে ভালো হয়েছে। খাওয়া ধরছি, পরে আমার ব্যথা কমে গেছে। ডাক্তাররা বলছে যে আপনি কি করবেন, 6 মাস খাইবেন, এর বেশি এই ওষুধ খাইবেন না। আমার চাকরি করতে হয়। উনি আমার বাচ্চাটার জন্য 1.5 বছর হয়েছে, তখনই বিয়ে করে ফেলাইছে, আর আমার কোনো খোঁজ খবর নাই। পরে আমার বাচ্চা নিয়ে আমি আমার বোনদের কাছে, সবার কাছে আসছি। আসার পরে আমার এমন অবহেলা করছে, তখন আর আমার টাকা পয়সা ছিল না, আমি বাচ্চারা এখানে চাকরিও করতে পারি না, এদেরটা খাইছি। এরা মনে আমার সাথে এতই খারাপ ব্যবহার করছে, কোনো বান্দি কোনো কাজের মানুষের সাথেও এমন ব্যবহার করে না মানুষ। এরকম দুঃখ দিয়ে কথা বলছে সব সময়। তারপরে এলা কিছুদিন যাওয়ার পরে মেয়েটারে নিয়ে ঢাকা আসলাম, আর এদের কথা সহ্য করতে পারি না। পরে এক জায়গায় রইলাম, ওইখানে যাইয়া একটা বাসা নিছি। ওইখানে আশেপাশে যে মানুষ আছে ওদের কাছে রাইখা, ভাই আমার বাচ্চাটা একদিন রাখো না, আমি একটু চাকরি নিই, কিভাবে চলবো, এরকম মানুষের কাছে রাইখা রেখা আমি কিছুদিন চাকরি করলাম। মানুষ আর কতদিন রাখবে। পরে আলা মেয়েরে কি করলাম, বড় বোনের কাছে পাওয়াতে দইরা পাঠাইয়ে দিলাম যে আপনি একটু দেখেন, না হলে জীবন কেমনে বাঁচাবো, আমি তো আপনাদের জন্য অনেক কষ্ট করছি, একটু দেখেন। এইভাবে কইরা বাচ্চাটারে পাঠাইলাম এদের কাছে। পাঠাইয়া নিজে চাকরি করি, সব সময় কান্নাকাটি করতে থাকি। এর বাবা আর আমার কোনো খোঁজ খবর নিল না। এ বড় সংসার পাইলো, আমার মেয়েরও কোনো খোঁজ খবর নিল না। পরে এই মেয়ে নিয়ে ব্যথা উঠে, এই করে সেই করে, এরকম করতে করতে ওই ওষুধটা খাইতে খাইতে আমার এই পর্যন্ত আসছে। আমি 6 মাস বিছনায় পড়ে থাকি, আবার 6 মাস চাকরি করি, আবার 6 মাস বিছনায় পড়ে থাকি, আবার 6 মাস চাকরি করি। মা ছিল, মা আমার খুব যত্ন করতো, যে 6 মাস পড়ে থাকতাম, খুব যত্ন করতো। এইভাবে আস্তে 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 হঠাৎ কইরা আবার একটা অ্যাক্সিডেন্ট হইলাম। এই মাথা কাটতে গেছে, এখানে 10টা সেলাই পড়ছে, একেবারে এই পাশে অবশ হয়ে গেছিল। আবার 1 বছর বসার পরে আর সংসার চলে না, কেউ আমারে খাওয়ায় না, কি করব। পরে আবার যাইয়া কাঁপতে কাঁপতে, অনেক রক্ত গেছে শরীরে, দুর্বল, এইভাবে যাই আবার চাকরি নিছি। আবার গার্মেন্টসে গেছেন? জি, আবার গার্মেন্টসে গেছেন? আবার গার্মেন্টসে গেছি, তাছাড়া তো আর আমার কোনো উপায় নাই। এরপরে বাচ্চাটা বড় হয়ে গেছে, বাচ্চাটাকে স্কুলে ভর্তি করে যেই টাকা পাইতাম ওই টাকা দিয়ে, ঘর ভাড়া দিয়ে, আমার বাচ্চা নিয়ে আমার ওষুধ ঠিক মতো চলতেই পারতাম না। আমার বাচ্চাটা যদি কখনো বলতো, মা আমি এইটা খাবো, একটা
চর দিয়ে বসাই রাখতাম, খাওয়া লাগবে না, এরকম করে আমার বাচ্চাটার পালছি। আমার বোন জামাইরা তাদের বাচ্চাদের সামনে, আমার মেয়ের সামনে আইনা দূরে থাকতে পারতাম না, কারণ দূরে থাকলে আমার মেয়েটারে কে দেখবে, আলাদা বাসা নিয়েই থাকতাম, কিন্তু ওদের সামনাসামনি একটু থাকতাম। তারপরে ওরা কি করতো, এক একটা খাবার নিয়ে আইসা তাদের সন্তানকে এমন ভাবে ডাকতো, আয় আয় আয়, এইটা তোমাদের জন্য আনছি, আসো আসো। বাচ্চারা ওইটাই খাইতো, কিন্তু আমার মেয়েরে কেউ বলতো না যে তুমি এইটা দাও বা কিছু। পরে আমার মেয়ে আসলে আমার গলা ধরে বলতো, মা এই জিনিসটা আজকে আনছে খালু, আইনা সবাইরে দেয়, আমারে দেয়। পরে বলছি, সবসময় বুঝাইতাম যে মা, আল্লাহ পাক একটা সৃষ্টিকর্তা আছে, সে সবাই ভাইকে যা লেখে দেয় তাই হয়, আমার আর তোমার ভাইকে এইগুলাই সৃষ্টিকর্তা খুশি হয়ে লিখে দিছে। কিছু কিছু মহিলাদের কাহিনী শুনাইতাম নবীদের কালে, যে হ্যাঁ এরকম কষ্ট কইরা ইবাদত করতো, তারা নিজেদের ভাইকে মানিয়ে নিত, এইভাবেই বড় হইতো। পরে এই ওষুধ আর ফিরাইতে পারি না, এরপর ওইগুলো খাইতে 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 এক সময় দেখা গেছে কি, আমার শরীরের সব রক্ত জমাট বেঁধে গেছে, আমার ফুসফুসি নষ্ট হয়ে গেছে, আমার হার্ট নষ্ট হয়ে গেছে, আর চোখে পাওয়ার কমে গেছে, আর আমি কাজ করতে পারি না, এর কানে কম শোনা শুরু করছি। পরে প্রায় সব মাসে 2-1 দিন করে 3-4 এত কিছু নষ্ট হয়ে গেল তো আপনার, এত কিছু নষ্ট হয়ে গেল তো আপনার বেঁচে থাকার কথা না। হার্ট নষ্ট হলে কেউ বেঁচে থাকে নাকি? মানে সবকিছু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ সেটা বলেন। হ্যাঁ তারপর এখন মানে ওই ব্যথার ওষুধটা খাইতে খাইতে আমার সবকিছু অন্যরকম হয়ে গেছে। ব্যথার ওষুধ খেলে সমস্যা হয়, কিডনিতেও সমস্যা হয়। হ্যাঁ জি। তারপর পরে আল্লাহ কি করছে, এখন আমি মাসের মধ্যে 3-4 দিন করে অ্যাবসেন্ট করি। এখন আর আমার চাকরি থাকে না, আমারে রাখে না। হঠাৎ করে এবার আইসা আমি নিঃশ্বাস নিতে পারি না, 2 বছর আগে আর নিঃশ্বাস নিতে পারি না। কেন এমন হয়? এখন আমি ডিউটি ঠিক মতো করতেই পারি না। পরে আল্লাহ, এখন কি করব, রাস্তায় হাঁটা ধরলে আমি যেমন পইরা যাই, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি তো করোনা বাইরে হয়েছে, এখন আমি চিনতে পারছি না যে আল্লাহ, আমার যদি করোনা হয়ে যায়, কেউ তো আমার দেখবেও না, শুইবেও না, তাহলে আমার কি অবস্থা হইবে? আমার তো কোনো জায়গায় একটা টাকাও জমা নাই, তাইলে কি করব? ওদিকে আবার 2-3 বছর আগে মেয়েটা একটু বড় হয়ে উঠছে, 8-এ উঠছে। 8-এ ওঠার পরে আমার মেয়ের যে দেখে সেই পছন্দ করে। তারপরে এখন এক হিন্দু ছেলে এলাকার মধ্যে, ও দেখে আমার মেয়েরে পছন্দ করছে। পরে আমার মেয়ে কইছে কি, আপনি, আমার আম্মু জানে সবকিছু, আমার আম্মু আমার অনেক কষ্ট করে মানুষ করছে, যদি আমার আম্মু যেখানে দেবে আমি সেইখানে যাব, আপনি আমার পিছে পিছে সবসময় গুড় করবেন না। পরে সবার কাছে শুনছে ওই ছেলেটা হিন্দু। এখন আমার মেয়ে বলছে, আপনি হিন্দু ছেলে, আপনি কিসের জন্য আমার পিছে তো পারেন, আপনি কি মুসলমান হইতে পারবেন? ছেলেটা কি করছে, সত্যি সত্যি মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গিয়ে ও অনেক লোকজন নিয়ে আমারে দেয়। এখন মানে ওই ছেলেটা এসে ঠেক দেয়। আমার ভাই বোন তো এমনি কথা পায় না, বোনের জামাইরা, এরা বলতেছে তোমার মেয়ে যদি কিছু ওই ছেলের সাথে না করে, তাইলে এই ছেলে এই সাহস পাইলে কোত্থেকে? তুমি আমাদের কাছ থেকে সরে যাও, যেখানে যাও মানুষ যত নষ্ট হয়ে যাইব, এইগুলা আমারে বলতেছে। আর আমি মেয়ে বড় হয়ে গেছে, 80 পড়তেছে, মেয়ে দেখে সে একটু পছন্দ করে, তাইলে এই মেয়ে নিয়ে যদি দূরে সরি, আমি 10টা তো ডিউটি করি, 12টা তো ডিউটি করি, এদের এর মধ্যে থাকে, তাহলে মেয়ে নিয়ে অন্য জায়গায় গেলে যদি একটা ক্ষতি হয়, এর জন্য আমি কোনো জায়গায় যাইতেও পারি না। পরে আল্লাহ ওই ছেলেটার থেকে বাঁচানোর জন্য, যে ছেলেটার কাছে এখন বিয়ে দিছি, ওর মা আর আমি একসাথে চাকরি করতাম। পরে ও আমারে বলছে কি, তোমার মেয়েটা আমার কাছে দিয়ে দাও, আমার 2টা খালি ছেলে, তাহলে তোমার মেয়েরা মেট্রিক পাস পর্যন্ত আমি লেখাপড়া শিখাম। ওনার ছেলে যে একটু প্রতিবন্ধী সেটা আমি জানতাম না। ছেলেটা খুব সুন্দর আছে, আমারে যাইতে বলছে, আমি যে দেখে আসছি, দেখে আমার খুবই ভালো লাগলো যে 2টা ছেলে আর এরা জামাইবো, তাইলে এখানে দিলে আমার মেয়েটা সুখী হইতে পারে। আমি নিজেই রাজি হয়েছি। আর ওই হিন্দু ছেলেটা আমার এই জায়গায় আটকায়, ওই জায়গায় আটকায়। পরে আমি সবাইরে বললাম যে এই ছেলেটা পছন্দ করে, তাইলে এই আর মা পছন্দ করে, তাইলে এগো ডাইকে আমার মেয়ের বিয়ে দিতে, সবাই খালি মানুষজাত যাইবে। পরে কি করলাম, ওনারে ডাইকা ওই মেয়ের বিয়ে দিয়ে দিলাম। এই যে বিয়ের পরে দেখি ও ছেলে কিছুতেই কাজ করবে না। আমার মেয়ের শ্বশুর শাশুড়ি উপরে ওনারা 1 বছর রাইখা আর পড়ায় তো নাই, আবার বলতে আছে তুই যে চাকরি কর, না হয় তুই কি খাবি, তোর স্বামী তো তোরে খাওয়ায় না, তাহলে তুই আলাদা করে দিছে। এখন আমার মেয়ে তো চাকরিও করতে পারে না, আর ও তো কোনোদিন গার্মেন্টসে চাকরি করে নাই।
এখন মানে মেয়ের না খাওয়ানো দেখা আমারই টানতে হয়। টানতে হয় পরে হঠাৎ করে বাচ্চা আইসে পেটে, বাচ্চা আইসে হ্যাঁ শ্বশুর শাশুড়ি কয় আমরা কিছুই জানি না। হ্যাঁ, মাসে 2-3 হাজার টাকা এরে দিতে হয়। পরে আলাম হে বাচ্চা হয়তো আমার 25,000 টাকা গেছে। হ্যাঁ পরে ওই বাচ্চাটা হওয়ার পরে আবার একটা বাচ্চা পেটে আইছে, 2টা বাচ্চা। এরা কিছু দিতে পারে না। আমার ওখানেও 25,000 ওরে ডেলিভারি করাইতে গেল। পরে এদের এই যে চাকরি আমার চলে গেল, এই যে নিঃশ্বাস ছাড়তেই পারি না কিছুতেই। কি হইলো চিন্তা করতে করতে আর আল্লাহ আল্লাহ করি, আল্লাহ বাঁচাও, আল্লাহ কেউ নাই, কি করব বাঁচাও। পরে আল্লাহ কি করলাম, অফিসে যাই পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে এরা নারী শিশু নামে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে আমার ভর্তি করলো। ওই হাসপাতালে ওরা আমার দেখে অক্সিজেন দিয়েও দেখে যে আমার নিঃশ্বাস ক্লিয়ার করতে পারে না। পরে ওরা করলো কি যে এ নামে নিয়ে যান, না হয়তো আপনারা কি করেন ওই যে ইয়াতে ঢাকা কক্ষ বিধান আছে ওইখানে নিয়ে যান। পরে আল্লাহ আমার এ নামে নিয়ে গেছে। নেওয়ার পরে ওনরা দেখে আমার বলে কি যে এর আমার অক্সিজেন দিয়ে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সের ভিতরে, আমি অক্সিজেন ছাড়া 1 মিনিটও থাকতে পারি না। পরে ওনরা বললো কি যে এরে কি করেন, আমাদের এখানে ভর্তি করলে প্রতিদিন 11,000 টাকা লাগবে, হয়তো 1 সপ্তাহ লাগতে পারে আর 5 দিনও লাগতে পারে। তারপরে এখন 11,000 টাকা প্রতিদিন আমি কোত্থেকে দিন, আমার তো অত টাকা নেই। পরে কক্ষ বিধান শুনলাম যে সরকারি, তাই এখন সবাই বললাম যে তাইলে আমার ওইখানে নিয়ে যান। ওইখানে যাই আমি 15 দিন ভর্তি রইলাম। আমার সবাই বলে যে আরে ঠিক হইব না, নিঃশ্বাস অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নিতে পারবে না, এর বাসায় একটা সবাই অক্সিজেন কিনে দেয়। পরে 15 দিন পরে আমি একটু শ্বাস নিতে পারি। অফিসে সব কাগজ নিয়ে আমি অফিসে আসছি। আসার পর আমার আর ফ্লোরে ঢুকতে দিল না। ওই অফিসে চাকরিটা আমার চলে গেল। আমি যে অন্য জায়গায় যাই আর চাকরি নিব বা ডিউটি করবো সেই শক্তি তো আর আমার গায়ে নাই। হ্যাঁ, আমার পুরানো চাকরি চলে গেল, হেরাই বুঝলো না। পরে এক জায়গায় রহার পর এখন মেয়েরও খাওয়ান দিতে পারি না, নিজেও খাইতে পারি না। মানুষের ঘরের ভাত রান্নে মার চেয়ে মার খাইয়ে থাকি। ওষুধ দিল ওইখান থেকে 7-8 হাজার টাকা, এত পাওয়ারের ওষুধ দিছে। এই ওষুধ না খাইলে আমি আর সুস্থ থাকতে পারবো না। পরে ওই ওষুধ 3 দিন খাইলে 1 দিন খাই না, 1 দিন খাইলে 2 দিন খাই না, এরকম করে কোনো রকম চলতে আসছে। দাঁড় হয়ে গেলাম এর কাছে ওর কাছে পাওয়াতে দইরা 1 লাখ টাকার মতো দাঁড়ে হয়ে গেলাম। এখন কি করব, কোথায় যাব? আবার সেই 9 মাস পরে আবার সেই রকম আর নিঃশ্বাস নিতে পারিনি। পরে আবার ওই যে কক্ষ বিধানে ভর্তি করছে। ভরার পরে ওই ফার্স্টে গেল 40,000 টাকা। পরে ওষুধ নিয়ে আবার এখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ভর্তি রইলাম। রওয়ার পরে এরা আবার ওষুধ দিছে। একটা ওষুধ এইটার 45 টাকা করে 1 পিস। সেইটার 6টা ওষুধ খাওয়া লাগবে প্রতিদিন, 6টা ওষুধ। তাইলে হিসাব করলাম 9,000 টাকা মাসে লাগে। এরপরে শ্বাসকষ্টের 2টা মেশিন, একটা হয়েছে 750 টাকা আর একটা হয়েছে 250 টাকা। পরে আরো 7-8 পদে লাগে, আরো ওষুধ দিছে। পরে আমি আমার মেয়েরে কই যাই ডাক্তারকে বল যে আমাদের কেউ নাই বাঁচানোর মতো, আমরা খাইয়ে পারি না, তাইলে এত ওষুধ কেমনে খাও, এই ওষুধটা কমাই দেন, এই দামি ওষুধটা। পরে ডাক্তাররা বলে এই ওষুধটা না খাইলে তোমার মায়ের আর বাঁচানো যাবে না, তোমার মায়ের যদি বাঁচতে চায় আর বাঁচাতে চাও তোমরা তাইলে এই ওষুধটা খাওয়ানি লাগবে। পরে আসছি। আসার পর আত্মীয় স্বজন যে যেখানে আসছিল সবার কাছে হাত পাচ্ছে। কেউ পারলে 2-1 টাকা দেয়, কেউ ভিক্ষার মতো 200-300 টাকা দেয়, এইভাবেই করছে। এখন আর কারো কাছে চাওয়ার মতো কেউ নাই। আমার ফুসফুসি নষ্ট হয়ে গেছে আর 20% আছে। এখন এই ওষুধগুলো যদি খাইতে পারি তাহলে বাঁচতে পারবো। আর হেরা আবার বলে দিছে যে আপনি ফুসফুসির তো এই সমস্যা, আপনি কি করেন 3 মাস পর বা 6 মাস পর আইসা পুরো টেস্ট করাই আবার দেখবেন আপনার ওষুধ এটি চলবে লেখা দিছে, এই ওষুধ আবার আপনার নিতে হবে, এই ওষুধ পাল্টাই নিতে হবে, বা আমাদের দেখতে হবে যে আপনি কি পরিস্থিতি। রাইট। আপনি এখন কার সঙ্গে থাকেন? আপনার হাজবেন্ড কোথায়? আপনার আচ্ছা, উনি প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার কিন্তু একটু কানে সমস্যা আছে, যে কারণে দাঁড়ান আমি একটু শেষ করি। উনি সে কারণে একটু কম শোনেন, আমাকে জোরে বলতে হচ্ছে। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড বিয়ে করছে শ্যামলী। আপনার সঙ্গে নাই? না। আপনার ছেলে মেয়ে কয়জন ছিল? একজন? হ্যাঁ, একটা মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো এই গল্পটা আপনি কেন বললেন পাবলিকের সামনে? করলাম এই জন্যই যে আজকে আমার ভাই বোন
তারা মোটামুটি ভালো অবস্থায় আছে, কিন্তু কেউ আমারে জায়গা দেয় না। মানে বোনরা দেখায় যে হ্যাঁ স্বামীরা পছন্দ করে না, আর যাদের নিয়ে এত কষ্ট করলাম এরাই যদি আমার জায়গা না দেয় তাহলে আর কে দেখবে? আর তো কাউরে নিয়ে আমি কষ্ট করি না। তাইলে দুইটা সৎ ভাই আছে, তাদের কাছে গেলেও ওই কথাই বলে যে যাদের এত কষ্ট করছো, মেয়েরে খাওয়াইছো, ই করছো, তাইলে হ্যাঁদের কাছে এখন যাও। এখন মনে করেন আমি এমন পরিস্থিতিতে আছি, আমার বাঁচার আর কোনো পথ নেই। এখন আমি চিন্তা করি যে আমি মরেই যাব, কিন্তু মরে যাওয়ার তো একটা পাপ আছে শুনছি, তাদের আর জান্নাত নাই। ওই জিনিসটা নিয়ে ভয়ও লাগে যে একেবারে দুঃখের ঠেলায় মারাই যাব, ওই দুনিয়ায় তো কিছু পাবো না, এই দুনিয়ায় সারা জীবন দুঃখই করে গেছি। তো একদিন ঘুমাই আছি, হঠাৎ করে আপনার অনুষ্ঠান, আমার তো আর টাচ মোবাইল নাই যে আপনার অনুষ্ঠান আমি দেখব। আমাদের ওই যেখানে থাকতাম ওইখানে কি করি, ওই ওরা যে অনুষ্ঠান আপনার দেখে, ওরা ওই যে কোনো হারানো পাওয়াই দেন, ওইগুলা কান্নাকাটি করে, আমিও ওদের তা দেখা যায় দেখতাম ওই অনুষ্ঠানগুলো। তারপরে থেকেই আমি শুধু আল্লাহর কাছে কই যে আল্লাহ আমি বাঁচতে চাই, আমি শুধু স্যারের সাথে একটু দেখা করবো, কারণ আপনি যেই সুন্দর করে বুঝান। ঠিক আছে, আপনি আসছেন এখানে, ভালো হয়েছে। আমি তো আপনার চেয়ে বয়সে হয়তো ছোটই হব, আপনি গল্পটা বললেন এখানে। আসলে আপনার গল্পটা শোনার পরে আপনার মতো গল্প যে আমি প্রচার করিনি বা শুনিনি বিষয়টা এরকম না। আমি অনেক গল্প শুনেছি মানুষের জীবনে, অনেক গল্প প্রচারও করি। আপনার চাইতেও অনেক কষ্টকর জীবন মানুষের আছে। তবে এটা ঠিক যে ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে কোথাও কোনো সুখের দেখা পান নাই। গল্পটা আসলে এটাই, গল্পের মূল জায়গাটা হচ্ছে এটাই। তারপরও কিছু মানুষ বেঁচে থাকে এবং কিছু মানুষ আসলে প্রতিনিয়তই স্বপ্ন দেখে যায়, কিছু মানুষ সবসময় স্রষ্টার প্রতি আনুগত্য দেখায় যে অবস্থায় থাকুক না কেন। এটাই হচ্ছে গল্পের শিক্ষণীয় বিষয়। আপনার বোনরা কোথায়? আপন বোনরা? আমার একটা বোন দোহার বিয়ে হয়েছে, তার স্বামী এই মার্চ মাসে মারা গেছে, সে এখন করুণ অবস্থায় আছে। আর বড় বোনটা ওই যে সাভারে ওই আশুলিয়া ওইখানেই থাকে, আর বোন স্বামী চাকরি করে ওইখানেই থাকে, ছোট বোনটা। আর বড় বোনটা স্বামী একে মারা গেছে। এখন এদেরও তেমন একটা আর্থিক অবস্থা ভালো না যে আমারে দেখতে। প্রিয় শ্রোতা, আজকের এই গল্পটা এখানেই শেষ করতে চাই। শুধু এতটুকুই মাথায় রাখতে হবে যে যে কোনো নিদারুণ অবস্থার মধ্যেও মানুষের বেঁচে থাকাটা থেমে থাকে না, মানুষ স্বপ্ন দেখে যায়। এবং আজকে ওনার যে গল্পটা একেবারে অসহায়, বাংলাদেশের সামাজিকতার প্রেক্ষাপটে একজন নারী, সে তার দরিদ্র পরিবারে জন্মগ্রহণ, তারপরে সৎপাত্রস্থ না হওয়া, তারপরে তার ঘরে আরেকটি কন্যা সন্তান, সেখানেও সৎপাত্রস্থ না হওয়া, তারপরে নিজের জীবনের নানা রকমের অনিশ্চয়তা, তবুও মানুষ স্বপ্ন দেখে, তবুও মানুষ বেঁচে থাকে। এই গল্প থেকে দুটো বিষয় শেখার আছে। এক, নিজের জীবনের দুঃখগুলো অনেকখানি হালকা করার সুযোগ আছে ওনার এই জীবনটা থেকে দেখার, মানে দেখে বা শুনে। কারণ উনি তো আসলে চাইলেই শারীরিক পরিশ্রম করে কালকে গিয়ে কিছু জোগাড় করতে পারবেন না, রোজগার করতে পারবেন না। তো সেই জায়গাটি থেকে নিজেকে নিজের সান্ত্বনা দেওয়ার সুযোগ আছে আপনার, যে আপনি ওনার চাইতে অনেক ভালো পজিশনে আছেন, যতই কষ্ট থাকুক না কেন। আরেকটি বিষয় হচ্ছে যে মানুষ এর পরেও মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে, এর পরেও মানুষ সামনে এগোবার স্বপ্ন দেখে, এর পরেও মানুষ ঈশ্বরের প্রতি আনুগত্য দেখায়। তো এই হচ্ছে আজকের এই গল্প। আমার মনে হয় আমরা আজকের এই গল্প থেকে অনেকেই অনেক কিছু শিখব। আগামী নতুন কোনো জীবন গল্প নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি।